বন্ধুরা, আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটা অবশ্যই এসেছে যে জলের মধ্যে দাঁড়িয়ে থাকা এই বিশাল ইমারত আর ব্রিজগুলিকে ইঞ্জিনিয়াররা কিভাবে তৈরি করেছে। কারণ ডাঙাতে উপস্থিত যে সমস্ত ব্রিজ আর ইমারত তৈরি করা হয় সেটা দাঁড়িয়ে থাকে তার ভিতের উপরে। সেখানে নদীতে বা সমুদ্রে এই সমস্ত ব্রিজের ভিত তৈরিতে ইঞ্জিনিয়ারদের কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেখানে উপস্থিত জল। জলের মধ্যে ইঞ্জিনিয়াররা এই বিশাল ব্রিজের কনস্ট্রাকশন কিভাবে তৈরি করে সেটা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। নদী, সমুদ্র বা পাহাড়ের খায়ের মধ্যে তৈরি থাকা অদ্ভুত আর অমায়িক ব্রিজের নিদর্শন আপনার দৃষ্টিকে একবার না একবার তো অবশ্যই আকর্ষিত করেছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সমস্ত ঝুঁকিপূর্ণ আর অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে এই সব কনস্ট্রাকশনকে কিভাবে সফল করা হয়? যদি এই বিষয়টা সম্বন্ধে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ রইল, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে নেবেন। বন্ধুরা, এটা তো আমরা প্রত্যেকেই জানি, আমাদের দৈনন্দিন জীবনে ব্রিজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কারণ যদি এই ব্রিজ না থাকতো তাহলে হয়তো অনেক গ্রাম, শহর, এমনকি দুটি দেশের মধ্যে নিজেদের যোগাযোগ স্থাপন কখনোই সম্ভব হতো না। এই ব্রিজের কারণেই আমরা আমাদের দরকারি সময় আর ইন্ধন দুটোরই সাশ্রয় করতে পারি। কিন্তু এই সমস্ত দরকার ছাড়াও বিশ্বজুড়ে নদীর ওপরে অবস্থিত এমন সব ব্রিজও রয়েছে যেগুলো তাদের গঠন, ইঞ্জিনিয়ারিং পরিকাঠামো আর সাথে সাথে হিস্টোরিক্যাল এক্সপেকটেশনের জন্যও অনেক বিখ্যাত। ইঞ্জিনিয়ারিং আধারের ওপরে ভিত্তি করে জলের ওপরে তৈরি হওয়া এই সমস্ত ব্রিজগুলি অনেক ধরনের হতে পারে। যে কোনো প্রকারের ব্রিজ নির্মাণ ওই জায়গার ওপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়। একই ধরনের ব্রিজ সব জায়গাতে তৈরি করা একেবারেই সম্ভব না। এই জন্য জায়গা বিশেষে জায়গার উপরে ভিত্তি করে এই সমস্ত ব্রিজকে নির্মাণ করা হয়। বিম ব্রিজ, সাসপেনশন ব্রিজ, আর্চ ব্রিজ এগুলি হলো কিছু ধরন জলের মধ্যে নির্মাণ হওয়া কিছু ব্রিজের। কোনো ব্রিজ তত সময় পর্যন্তই কোনো চাপ সহ্য করতে পারে যত সময় পর্যন্ত তার উপরে পড়তে থাকা চাপ ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে মাটিতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। একটি ব্রিজের ওপরে লাখ লাখ টন ভার থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও ব্রিজটি মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকে। কারণ ব্রিজের সমস্ত ভার এই পিলারগুলির উপরে টিকে থাকে আর পিলারের মাধ্যমেই তা মাটির মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, যার কারণে ব্রিজের কোনো ক্ষতি হয় না। কিন্তু বন্ধুরা, জলের মধ্যে তৈরি করা যে কোনো ব্রিজ তৈরির সবচেয়ে মুশকিল পর্যায় হলো তার ফাউন্ডেশন তৈরি করা। আর জল যত গভীর হয় এই চ্যালেঞ্জটাও ততই মুশকিল হতে থাকে। এই ফাউন্ডেশন মজবুত হওয়া সবচেয়ে জরুরি, কেননা এই পিলারটিই তো সেই জিনিস যার সাহায্যে পুরো ব্রিজটিকে স্থিতিশীল রাখা হয়। তো কি করে তৈরি করা হয় এই ফাউন্ডেশন তৈরির প্রসেস, চলুন দেখে নেওয়া যাক। জোরালো স্রোতযুক্ত নদীর মধ্যে এই পিলারগুলিকে দাঁড় করানোর জন্য ইঞ্জিনিয়াররা সবার প্রথমে একটি স্ট্রাকচার তৈরি করে। আর ওই স্ট্রাকচারটা তৈরি করার সময় জলের ম্যাক্সিমাম আর মিনিমাম গভীরতা, জলের গতি, জলের নিচেকার মাটি, ব্রিজের ওজন, ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের ওজন, এমন আরও অনেক কিছুর কথা ইঞ্জিনিয়াররা মাথায় রাখেন। এরপর ব্রিজের কনস্ট্রাকশনের কাজের প্রক্রিয়া নির্ধারণ করা হয় আর সেই হিসাবে ব্রিজের কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয়। এই প্রক্রিয়াকে কফার ড্যাম্প বলা হয়। পিলার বানানোর প্রক্রিয়া হিসেবে কফার ড্যাম্প কখনো গোলাকার আকৃতিতে তৈরি করা হয় তো আবার কখনো চৌকোনা। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই কফার ড্যাম্প আসলে কি করে তৈরি করা হয়। কফার ড্যাম্প তৈরি করার জন্য স্টিলের লম্বা লম্বা রডকে একটি স্ট্রাকচারের সাথে ফিট করে দেওয়া হয়, যেখানে এদেরকে গোলাকার আর চৌকোনা শেপ দেওয়া হয়। আর যখন এটা বানানো পুরো কমপ্লিট হয়ে যায় তখন এটাকে জলের মধ্যে নামিয়ে দেওয়া হয়। বন্ধুরা, স্টিলের সাহায্যে তৈরি করা এই ড্রামগুলিকে জলের মধ্যে ধীরে ধীরে আর সঠিক পজিশনে নামিয়ে দেওয়া হয়, যেখানে আর কি ব্রিজের জন্য প্লারগুলিকে তৈরি করা হবে। এটাকে জলের একদম শেষ পর্যন্ত নামিয়ে দেওয়া হয়। তারপর পাইপ আর মোটরের সাহায্যে এটার থেকে সম্পূর্ণ জলকে বাইরে বের করে দেওয়া হয়, যার কারণে সেখানে একটা শুকনো আর খালি জায়গা তৈরি হয়ে যায়। আর তারপরে সেখানে পিলার কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয়। সেখানে ইঞ্জিনিয়ার আর কর্মচারীরা নেমে পিলার স্ট্রাকচারের কাজ শুরু করে। যদিও সব ক্ষেত্রে এই পদ্ধতিতে কাজ করা যায় না। যদি জলের গভীরতা অনেক বেশি হয় তাহলে সেখানে কফার ড্যাম্প বসানো যায় না। সেক্ষেত্রে সমুদ্রের মধ্যে বিম বানানোর জন্য সমুদ্রের নিচে একটি সঠিক জায়গার সন্ধান আর তার গভীরতা মেপে সেখানে বড় বড় মেশিনের সাহায্যে প্রথমে গর্ত খুঁড়ে নেওয়া হয়, যেরকম বাড়ির ভিত তৈরি করার সময় করা হয়। তারপর সেই গর্তের মধ্যে স্টিল অথবা লোহার মোটা মোটা পাইপকে ভরে দেওয়া হয়। তারপর সেই পাইপের মধ্যে থেকে মেশিনের সাহায্যে সমস্ত জলকে বের করে দেওয়া হয়। আর সবশেষে সেই পাইপের মধ্যে সিমেন্ট আর কংক্রিটের মিক্সচারকে ভরে জমিয়ে দেওয়া হয়। প্রয়োজন মতো একের থেকে বেশি অনেকগুলি পাইপকে একসাথে জুড়ে একটি মোটা পিলারকেও দাঁড় করানো যেতে পারে। যেভাবে যেভাবে এই পিলারগুলি তৈরি হতে থাকে সেভাবেই তার ওপর দিয়ে রাস্তাও তৈরি হতে থাকে। যখন দুটি পিলার তৈরি হয়ে যায় তখন বড় বড় মেশিনের সাহায্যে সেই পিলার দুটিকে একসাথে জুড়ে দেওয়া হয়। আর এই সিমেন্ট কংক্রিট ব্লকগুলিকে আরেকটি অন্য জায়গাতে তৈরি করা হয়। ব্রিজ তৈরির অর্ধেক কাজ কারখানার মধ্যে করা হয় আর অর্ধেক কাজ সমুদ্র অথবা নদীতে, যেখানে ওই ব্রিজটিকে তৈরি করা হচ্ছে সেখানে। বড় বড় সিমেন্টের ব্লকগুলিকে সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বড় বড় জাহাজকে কাজে লাগানো হয়।
সেখানে পৌঁছানোর পরে ওই ব্লকগুলিকে বড় বড় ক্রেনের সাহায্যে তোলা হয় আর স্টেপ বাই স্টেপ ব্রিজের নির্মাণ করা হয়। সেখানে আবার অনেক ক্ষেত্রে ফ্লোটিং কপার ড্যামসেরও নির্মাণ করা হয়। সেক্ষেত্রে হয় সেই ব্লকগুলির নিচে এমন কিছু মেশিন ফিট করে দেওয়া হয় যাতে ব্লকগুলি জলের ওপরে ভাসতে পারে, আর না হলে জাহাজের সাহায্যে এগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, আর যার পরে এগুলোকে রোটেট করে জলের নিচে নামিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই কাজটি সম্পূর্ণ করতে প্রায় কয়েক বছরের সময় লেগে যেতে পারে। সাথে সাথে এটা অনেক বিপজ্জনক আর ঝুঁকিপূর্ণ একটি কাজ। তাই জন্য বন্ধুরা, এই কাজটি করতে যে সমস্ত লোকেরা এতে অংশগ্রহণ করে তারা সবাই অনেক প্রফেশনাল হয়ে থাকে। সেটা ওয়ার্কার হোক বা ইঞ্জিনিয়ার, সবারই এই কাজ সম্বন্ধে অনেক এক্সপিরিয়েন্স থাকে, যার উপরে ভিত্তি করে তাদেরকে এই কাজটি করার জন্য নির্বাচন করা হয়। কারণ যদি এই ব্রিজের নির্মাণের কাজ কোনো নতুন ইঞ্জিনিয়ারকে দেওয়া হয় তাহলে তার পরিণতি কয়েক হাজার মানুষকে ভোগ করতে হতে পারে। যেরকম আপনি বাংলাদেশে উপস্থিত পদ্মা সেতুকেই দেখে নিন। 6.15 কিলোমিটার লম্বা বাংলাদেশের ঐতিহ্যময় এই ব্রিজটিকে তৈরি করতে প্রায় 30,194 কোটি টাকা খরচ হয়েছিল, আর ব্রিজটি তৈরি করতে 66,168 ঘন্টার সময় লেগেছিল। এবার তো আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে এই ধরনের ব্রিজ তৈরিতে প্রচুর টাকা খরচ হয়, আর সাথে সাথে প্রায় কয়েক বছরের সময়ও লেগে যায়। তো সেখানেই দেখলে আবার অনেক ক্ষেত্রে সম্পূর্ণ তৈরি করা ব্রিজ আবার ভেঙেও যায়। এর থেকে বাঁচতে হলে ব্রিজকে সঠিক পদ্ধতিতে আর সঠিকভাবে তৈরি করার প্রয়োজন, কারণ এর থেকেই আমাদের যাতায়াতে অনেক উন্নতি ঘটেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা জলের ওপরে তৈরি হওয়া ব্রিজ সম্বন্ধে কিছু নতুন আর ইন্টারেস্টিং জিনিস তো অবশ্যই শিখেছেন। তাই জন্যই এই নলেজটি শুধু আপনার মধ্যেই সীমিত রাখবেন না, ভিডিওটি আপনার বন্ধু আর ফ্যামিলির লোকেদের কাছে শেয়ার করবেন। সাথে সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইকও করতে পারেন। আর এই রকম ইন্টারেস্টিং আর নলেজেবল ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন, আর কমেন্ট করে আপনার প্রিয় ব্রিজের নাম আমাদেরকে জানিয়ে যেতে পারেন। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।